বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকে আমাদের কথা বলবার বিষয়বস্তু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে নবজাগরণের কবি হিসেবে পরিচিত। তার সৃষ্টি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন মেঘনাদ বধ কাব্য, যা প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। এই কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হিসেবে পরিচিত। তবে সত্যিকার অর্থে এটি কতখানি মহাকাব্য হয়ে উঠেছে তা বিচারের জন্য এর বিভিন্ন দিক বিশ্লেষণ করা যেতে পারে। বাংলা সাহিত্যে মহাকাব্য আধুনিক যুগের সৃষ্টি, অর্থাৎ আধুনিক কালের আগে বাংলা সাহিত্যে মহাকাব্য ছিল না। পাশ্চাত্য ইপিকের প্রতিশব্দ রূপে আমরা মহাকাব্য শব্দটিকে ব্যবহার করে থাকি। প্রাচ্য এবং পাশ্চাত্য ধারণায় মহাকাব্য অনেকটা আলাদা, তবে এই দুই ধারণার মধ্যে কিছু কিছু মিলও রয়েছে। আমরা প্রথমে সংস্কৃত আলঙ্কারিক শাস্ত্রের অনুসারে মহাকাব্যের কিছু বৈশিষ্ট্যের কথা বলি। 1. মহাকাব্যের শুরুতে আশীর্বচন বা নমস্ক্রিয়া থাকবে। 2. মহাকাব্যের বিষয়বস্তু পৌরাণিক ধারণা থেকে নেওয়া এবং এর নায়ক হবে ধীরোদাত্ত গুণ সমন্বিত। 3. মহাকাব্যের পর্ব সংখ্যা হবে 8-এর অধিক এবং এর পটভূমি স্বর্গ, মর্ত্য, পাতাল পর্যন্ত বিস্তৃত। 4. এর রস সম্পর্কে যেটা বলা হচ্ছে, শৃঙ্গার, বীর এবং শান্ত রসের যে কোনো একটি হবে এর প্রধান রস এবং অবশিষ্ট অন্য রসও থাকতে পারে, সেগুলো হবে অপ্রধান। 5. মহাকাব্যের ভাষা হবে ওজস্বী এবং গাম্ভীর্যমণ্ডিত, পাশাপাশি এতে উন্নত ছন্দ অলঙ্কার ব্যবহৃত হতে হবে। প্রাচ্য মহাকাব্যের মধ্যে উল্লেখযোগ্য হল রামায়ণ, মহাভারত প্রভৃতি। বন্ধুরা, এতক্ষণ ভারতীয় বা প্রাচ্য আদর্শে মহাকাব্য কী সেটা আমরা জানলাম, এবং এখন আমরা জানব পাশ্চাত্য আদর্শে মহাকাব্য। ইউরোপে প্রধানত গ্রিক, জার্মান এবং ইংল্যান্ডে যে সকল মহাকাব্য রচিত হয়েছে সেগুলোকে পাশ্চাত্য মহাকাব্য বলা হয়ে থাকে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল পোয়েটিক্স গ্রন্থে মহাকাব্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করেন। তার মতে মহাকাব্যের বৈশিষ্ট্য হল: 1. মহাকাব্যের উপাদান জাতীয় কিংবা পৌরাণিক তথ্য সমৃদ্ধ হবে। 2. মহাকাব্য বস্তুনিষ্ঠ, আদি মধ্য অন্ত সমন্বিত বর্ণনাধর্মী কাব্য। 3. এটি দৃশ্যকাব্য নয় বলে এতে উপাখ্যান বেশি থাকে। 4. ট্র্যাজেডির মতো মহাকাব্যের প্লট নাটকীয় সূত্র অনুযায়ী নির্মিত হয়। 5. মহাকাব্যে যুদ্ধ, বিগ্রহ এবং অতিলৌকিক ঘটনায় স্থান পায়। 6. মহাকাব্যের ভাষা হবে ঐশ্বর্যমণ্ডিত এবং রাজসিক। অর্থাৎ আমরা কিন্তু মহাকাব্যে যে দুটো ধারা, পাশ্চাত্য এবং প্রাচ্য, আমরা দুই ধারার মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা মিল লক্ষ্য করছি। মেঘনাদ বধ কাব্যটি পাঠ করলে আমরা বুঝতে পারি মাইকেল মধুসূদন দত্ত ভারতীয় এবং পাশ্চাত্য উভয় আদর্শের সম্মিলনেই এই কাব্যটি রচনা করেছেন। এই কাব্যের কাহিনী সূত্র গ্রহণ করা হয়েছে রামায়ণ থেকে। সংস্কৃত অলঙ্কারশাস্ত্র অনুযায়ী এই কাব্যটিকে অষ্টাধিক অর্থাৎ 9 স্বর্গে বিভক্ত করা হয়েছে। স্বর্গগুলোতে বন, উপবন, পাহাড়, সমুদ্র, যুদ্ধের বর্ণনা রয়েছে, যা মহাকাব্যের বৈশিষ্ট্য। কাহিনী বর্ণনার ক্ষেত্রে মধুসূদন হোমারের রীতি অনুসরণ করেছেন। কবি নিজে কম বর্ণনা করেছেন এবং চরিত্রগুলোকে দিয়েই অধিক কথা বলিয়েছেন। এবার কাব্যের নায়ক প্রসঙ্গে আসা যাক। মেঘনাদ বধ কাব্যের নায়ক রাবণ প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় আদর্শেই নায়কোচিত গুণের অধিকারী। আমরা লক্ষ্য করি নায়ক রাবণ একাধারে দেশপ্রেমিক রাজা, সন্তল্বৎসল পিতা, আদর্শ ভাই, আদর্শ স্বামী, সাহসী রাষ্ট্রনায়ক, সব মিলিয়ে একজন রুচিশীল আদর্শ মানুষ। রাবণের তুলনায় রাম লক্ষ্মণ এই কাব্যে একেবারেই নিষ্প্রভ। তাছাড়া মেঘনাদ চরিত্রের মধ্যে আমরা খানিকটা নায়কের বৈশিষ্ট্য দেখতে পেয়েছি।
যদিও মেঘনাদ কিন্তু কাব্যের শেষ পর্যন্ত এই চরিত্রটি আমরা পাই না, সে নিহত হয়। অলঙ্কার শাস্ত্রে বলা হয়েছে মহাকাব্যে একক বিষয় এবং ঘটনা উপস্থাপিত হতে পারে। মধুসূদন তার কাব্যে রামায়ণ মহাভারতের কেবল নির্দিষ্ট অংশই অবলম্বন করেছেন, যার ফলে একক বিষয় এখানে রয়েছে। সমগ্র ঘটনাটি আমরা দেখি যে ঘটেছে মাত্র 3 দিন এবং 2 রাত ব্যাপী। আমরা জানি যে মহাকাব্য 2 রকম, একটা হচ্ছে জাত মহাকাব্য আর একটি সাহিত্যিক মহাকাব্য। বৈশিষ্ট্যর দিক থেকে মধুসূদনের মেঘনাদ বধ কাব্যকে সাহিত্যিক মহাকাব্য বলা যায়। তবে এর মাধ্যমে বাঙালি জাতির একটি সত্য যুগকে তিনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। 19 শতকে বাঙালি জাতির মধ্যে যে নতুন জাগরণ, আবেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল, মধুসূদন তার মেঘনাদ কাব্যে সেই বিষয়টি রূপায়ণ করতে সক্ষম হয়েছেন। এছাড়া এর রস প্রসঙ্গে বলা যায় যে অলঙ্কার শাস্ত্রে বলা হয় যে মহাকাব্যের রস হবে বীর, শান্ত কিংবা শৃঙ্গার রস। মধুসূদন যদিও কাব্যের প্রথমে বলেছিলেন যে তিনি বীর রসের গান গাইবেন, তবে আমরা দেখছি যে এখানে কিন্তু শেষ পর্যন্ত কাব্যটিতে করুণ রসের বিস্তৃতি ঘটেছে। অবশ্য এই কাব্যে রাবণ এবং মেঘনাদের যে বীরত্বপূর্ণ মানসিকতা, সে কারণে আমরা বীর রসও যথেষ্ট পরিমাণ দেখতে পাই। আমরা দেখেছি যে লঙ্কাপুরী যখন আক্রান্ত হয়েছে সে কথা শুনে মেঘনাদ তার বিলাসপুরী ত্যাগ করে যুদ্ধের জন্য যাত্রা করেছে। ভাষা, ছন্দ, অলঙ্কার, উপমার ক্ষেত্রেও মাইকেল মধুসূদন দত্তের এই কাব্যে আমরা ওজস্বিতা এবং সমৃদ্ধি লক্ষ্য করি। এই কাব্যে মধুসূদনের সবচেয়ে বড় কৃতিত্ব হল অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি। বাংলা কাব্যে যে দীর্ঘদিন ধরে যেই পয়েট ছন্দ প্রচলিত ছিল, মধুসূদন তা ভেঙে সৃষ্টি করেন অমিত্রাক্ষর ছন্দ। এই ছন্দ সৃষ্টির ক্ষেত্রে তিনি পাশ্চাত্যের কবি মিল্টন কর্তৃক প্রভাবিত হয়েছেন বলে মনে করা হয়। অমিত্রাক্ষর ছন্দের একটি নমুনা ফুটে উঠেছে এই চরণে। হৃদয় বৃন্তে ফোটে যে কুসুম, তাহারে ছিঁড়িলে কাল, বিকল হৃদয় ডোবে শোকসাগরে, মৃণাল যথা জলে। এই আলোচনায় আমরা প্রত্যক্ষ করি মাইকেল মধুসূদন দত্ত তার কাব্যে ভারতীয় এবং পাশ্চাত্য আদর্শের সম্মিলন ঘটিয়েছেন। তিনি একদিকে রামায়ণ মহাভারত, অন্যদিকে ইলিয়াড, ওডিসি প্রভৃতি কাব্য থেকে উপকরণ এবং প্রেরণা সংগ্রহ করেছেন। কাব্যটির মাধ্যমে তৎকালীন ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা রূপায়িত করবার প্রয়াস রয়েছে। এর নায়ক চরিত্র এবং ভাষা বৈশিষ্ট্য মহাকাব্যের উপযোগী। তাই কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা নিঃসন্দেহে বলতে পারি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য। ধন্যবাদ।